সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব শুক্রের গোচর নিয়ে। 28শে জানুয়ারি শুক্র রাশি পরিবর্তন করছে এবং এই পরিবর্তন বিশ্ব রাশির উপর কী প্রভাব পড়বে এ বিষয়ে বিশেষ আলোচনা করব। শুক্র রাশি পরিবর্তন করছে, কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশি হচ্ছে শুক্রের উচ্চ ঘর এবং এই ঘরে 123 দিনের মতন শুক্র অবস্থান করবে। এই সময়কালে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে। তাই এই সময়কালে দুই গুরুর মধ্যে তৈরি হচ্ছে রাশি পরিবর্তন যোগ। 28শে জানুয়ারিতে শুক্র প্রবেশ করবে মীন রাশিতে এবং 31শে মে পর্যন্ত থাকবে। আর 28শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত শুক্র থাকবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত শুক্র থাকবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, যেটা শনিদেবের নক্ষত্র, তার পরম মিত্রের। এবং 16ই মে থেকে 31শে মে পর্যন্ত থাকবে রেবতী নক্ষত্রে, যে নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। এর মাঝখানে আবার মার্চ মাসের 2 তারিখে শুক্র বক্রী হয়ে যাবে এবং এপ্রিল মাসের 13 তারিখে আবার মার্গী অবস্থায় আসবে। তা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরু হচ্ছে সবথেকে শুভ গ্রহ। এই দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আচার্যের ভূমিকা পালন করে। তো শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক, প্রতিভার কারক, আকর্ষণের কেন্দ্রবিন্দু, ধনসম্পত্তির কারক। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে পর উপকারিতার কারক, মায়া মমতার কারক, ধর্মের কারক, ধনসম্পত্তির কারক। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, হয়তো কৌতূহলবশতই করেননি, তো বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইকস, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না দর্শক বন্ধুদের। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, এটা কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে মিলে গেল। তবে বিশ্বাস করি যে কিছু না কিছু এখান থেকে উপকার অবশ্যই বিশ্বরাশি পাবে। আর এই গোচরের ফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। বিশ্বরাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর যথেষ্ট ভালো এবং শুক্রের যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে, তারপরে উত্তরা ভাদ্রপদ, তারপরে রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র তো বেশি দিন থাকবে না, খুব অল্প সময়ের জন্য থাকবে, 16ই মে থেকে 31শে মে পর্যন্ত। তো বেশিরভাগ সময়টা উত্তরা ভাদ্রপদ নক্ষত্রেই কাটাবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র, 26তম নক্ষত্র, আর 27তম নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র তো সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে আলোচনা করেছি। তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্রকে বলা হয় সমৃদ্ধির বর্ষণ, পবিত্র কল্যাণকারী নক্ষত্র। এই নক্ষত্র সৌভাগ্যের বৃদ্ধি করে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মতন। এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা ডিসিশনের ব্যাপারে সম্পূর্ণ আলাদা। এরা সঠিক ডিসিশন নিতে একদম কি বলবো, কর্মঠ, এক কথায় বলতে গেলে খুব ভালো ডিসিশন নাই জীবনে। এরা সমাজে খুব প্রতিষ্ঠিত হয় এবং নিজের কাজকর্মের জন্য নিজেদের বংশে পরিচিতি বৃদ্ধি হয়। সমাজ এদেরকে মনে রাখে মৃত্যুর পরেও। এদের পরিচালনা করার ক্ষমতা খুব বেশি থাকে এবং এদের অ্যাডভাইস নিয়ে যারা চলে তারা কিন্তু অনেক এগিয়ে যায়। এই নক্ষত্রের সবথেকে ভালো গুণ হচ্ছে আরও, সেটা হচ্ছে যে এরা বন্ধুত্ব যেভাবে রক্ষা করে সেরকম আবার শত্রুতা, যদি কেউ এদের সাথে শত্রুতা করে তাহলে কিন্তু শত্রুতাও কিন্তু সেইভাবেই রক্ষা করে। আর এই নক্ষত্রের দেবতা হচ্ছে আহিরবুধিয়া, যে পৃথিবীর নিচে বসে থাকা সাপ, যার কোমরের অংশ হচ্ছে সাপের মতন এবং উপরের অংশ দেবতার মতন। শ্রীহরি বিষ্ণু শেষনাগের উপর যেরকম শয়ন করে, সেই শেষনাগকে এই আহিরবুধিয়া দেবতার সাথে তুলনা করা হয়েছে। এই দেবতা প্রচণ্ড দয়ালু, বুদ্ধিমান হিসাবেই মানা হয়। আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি। শনি যথেষ্ট ব্যালেন্স ধরে রাখে এখানটাতে, বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও নিজেকে ঠিক রাখে, অনুশাসনের মধ্যে চলতে পছন্দ করে, সংবেদনশীল হয়, তারপর আবার ইমোশনাল হয়ে যায়, হিসাব মেনটেন খুব ভালো করে, আধ্যাত্মিক চেতনা আবার এদের মধ্যে খুব ভালো থাকে, ভাগ্যশালী হয়। এবং সবথেকে বেশি হয় এই উত্তরা ভাদ্রপদে জন্মানো নারীরা, এদেরকে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে। যে গৃহে যায় সে গৃহে কিন্তু যথেষ্ট উন্নতি ঘটায়, যার জন্য উত্তরা ভাদ্রপদ নারীদের অনেকেই বিয়ে করতে চাই, খুব ভাগ্যশালী হয়, মা লক্ষ্মীর সাথে তুলনা হয় এদের। তো বিশ্বরাশির অধিপতি শুক্র এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রেই কিন্তু সবথেকে বেশি সময় কাটাবে, একদম 15ই মে পর্যন্ত। তার মাঝখানে তো আবার বক্রী হবে, মার্গীও হবে। এবং 16ই মে থেকে 31শে মে পর্যন্ত রেবতীতে থাকবে, রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র হচ্ছে 27তম নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র মতে এটা শেষ নক্ষত্র। এই নক্ষত্র রেবতী কথার অর্থটা কি? রেবতী কথার অর্থ হচ্ছে সমৃদ্ধি, ধনবান,
বিত্তশালী, প্রচুর অর্থের মানে অর্থ, এই জিনিসটাকে রেবতী থেকে দেখা হয়। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে পূষা, সূর্যকে দেখাশোনা করে, মানে দেখাশোনা করেন। তো এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা মধুরভাষী হয় এবং খুব শৌখিনতা প্রিয় হয়, ভ্রমণ পিপাসু হয়, আনন্দপ্রিয় স্বভাবের হয়, সাজগুজ করতে খুব ভালোবাসে। এই নক্ষত্রটা বুধের রাশি, আর রাশিটা হয়ে গেল মীন রাশি, দেবগুরু বৃহস্পতির রাশি। তো দেবগুরু বৃহস্পতির সান্নিধ্যে বুধ আসার জন্য, অর্থাৎ গুরুর সঙ্গ পেয়ে যাওয়ার জন্য কল্যাণকারী হয় এরা প্রচণ্ড। ঈশ্বরের প্রতি প্রচণ্ড বিশ্বাসী হয়, আশাবাদী হয়। আবার যেহেতু মীন রাশিতে বুধ নীচ হয়ে যায়, তো যার জন্য এদের মধ্যে কিন্তু আর একটা চরিত্র দেখা যায়, সেটা হচ্ছে কি শিশুর মতন আচরণ করে, কোনো সময় শিশুর মতন আচরণও করে, ছলচাতুরি কারোর সাথে পছন্দ করে না এবং ধোঁকা জিনিসটাকে জীবনে একদম বরদাস্ত করে না। আবার সন্দেহবাতিকও হয়, একটুতে সন্দেহ করে নিজের লোককে, আপনজনকে খুব সন্দেহ করে, তবে পরিবারের লোকজনদেরকে আবার খুব বিশ্বাস করে। গান বাজনা, নৃত্য, এই সমস্তর উপর বিশেষ রুচি রাখে, বা এই সমস্ত কাজকে যারা নিজেদের প্রফেশনাল হিসাবে বেছে নিয়েছে তাদের এই সমস্ত কাজ ভালো চলে। তরল জাতীয় পদার্থের ব্যবসা ভালো চলে, খাবার দাবারের ব্যবসা, চিকিৎসা বিজ্ঞানও যথেষ্ট উন্নতি করে, রাজনীতি হোক, দামি পাথরের ব্যবসা, এগুলো কাজে বিশেষ উন্নতি হয়। ইঞ্জিনিয়ার লেভেলেও যথেষ্ট ভালো করে, চিন্তাভাবনা একটা খোঁজ প্রকৃতির থাকে। তো এই তো হলো রেবতী নক্ষত্র। এই নক্ষত্রে তো বেশি সময় থাকবে না, 16 মে থেকে 31 মে পর্যন্ত থাকবে। যাই হোক, নক্ষত্রগুলো খুব ভালো নক্ষত্র পাচ্ছে। তো বৃষ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে রাশির অধিপতি, সেরকম আবার ষষ্ঠ ঘরের অধিপতি। ষষ্ঠ ঘর যেটা তুলা রাশি, এটাই কিন্তু মূল ত্রিকোণ রাশি। বৃষ রাশি এমন একটি রাশি, সুখ প্রধান রাশি, মানে সুখের জন্য এদেরকে যদি 2 ঘন্টা বেশি খাটতে বলা যায়, 2 ঘন্টা বেশি খেটে নেবে। এবার এই রাশির অধিপতি যে লাভের ঘরে অবস্থান করছে, লাভ তো জীবনে অজস্র আসবে, কিন্তু এই সময় আবার বিশেষ সাবধানেও থাকতে হবে। লাভের ঘরে অবস্থান, একাধিক লাভের রাস্তা তৈরি হবে বৃষ রাশির জন্য। এবং সবথেকে বড় কথা হচ্ছে বৃষ রাশির এই সময় গ্রহদের যে অবস্থান, এটা সবথেকে ভালো অবস্থান। শনি মার্গী অবস্থায় কর্মের ঘরে অবস্থান করছে, শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। আবার পঞ্চম ঘরের অধিপতি বুধ, সুখের ঘরের অধিপতি সূর্যের সাথে ভাগ্যের ঘরে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। সেই বুধাদিত্য যোগের উপর আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে, এবং রাশির অধিপতি শুক্র লাভের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে। তারপর আবার রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান, এবং দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের যে পরিবর্তন, একটা যোগ, রাশি পরিবর্তন যোগ, যথেষ্ট ভালো অবস্থান। শুক্র আমাদের জ্যোতিষশাস্ত্র মধ্যে সবথেকে শুভ গ্রহ, শুক্র আর দেবগুরু বৃহস্পতি, এই দুটি গ্রহের মধ্যেই এখন এই সময়কালে তৈরি হচ্ছে পরিবর্তন যোগ। এবং দেবগুরু বৃহস্পতি তো বক্রী অবস্থায় রয়েছে 4 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি, তারপরে তো আবার মার্গী হয়ে যাবে চন্দ্রের নক্ষত্রে, যেটা হচ্ছে রোহিণী নক্ষত্রে। আবার চন্দ্রমা বৃষ রাশিতে উচ্চ হয়ে যায়, যথেষ্ট ভালো সময়। শুক্র লাভের ঘরে অবস্থান করছে, কর্মের ঘরের অধিপতি শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, আবার পঞ্চমপতি বুধের নক্ষত্র রেবতীতেও অবস্থান করবে। বৃষ রাশির ক্ষেত্রে ভাগ্যের সংযোগ ভরপুর পাবে এই সময়। কর্মক্ষেত্রে ভাগ্য সঙ্গে সঙ্গে চলবে, যে কর্মে হাত দিবে সেই কর্মে সাকসেস পাবে, রেজাল্ট যথেষ্ট ভালো পাবে। এত সুন্দর গ্রহদের অবস্থান হয়েছে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেমন সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, অলংকারের ব্যবসা, কসমেটিকের ব্যবসা, যত রকম ব্যবসা রয়েছে সেই ব্যবসাতে যথেষ্ট লাভদায়ী সিদ্ধ হবে। খাবারের কাজে যারা যুক্ত রয়েছেন, মিষ্টান্নর কাজে যারা যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময়। এ সময়কালে সপ্তমপতি মঙ্গল, ব্যবসা বাণিজ্যের ঘর যেটা সপ্তম ঘর, সেই ঘরের অধিপতি মঙ্গল বক্রী অবস্থায় অবস্থান করছে মিথুন রাশিতে, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর, খাবার দাবারের ঘর। অর্থাৎ খাবার দাবারের দিকে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে এই সময়। যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছে, যে কোনো খাবারের প্রোডাক্ট হোক, কৃষিকাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কৃষিজাত দ্রব্যের যারা কাঁচামালের ব্যবসা করছেন, বা যারা ধান চাল গম ইত্যাদির যথেষ্ট যারা মানে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই শুক্রের এই অবস্থান। বৃষ রাশির ক্ষেত্রে মহাভাগ্যবান রাজযোগ তৈরি হচ্ছে, যেটা কল্পনার বাইরে। এত সুন্দর গ্রহদের মানচিত্র তৈরি হয়েছে, এর থেকে ভালো যোগ বোধহয় কয়েক যুগ পর তৈরি হলো এই বৃষ রাশির ক্ষেত্রে। এত সুন্দর অবস্থান। রাশির উপর শুভগ্রহ দেবগুরু বৃহস্পতির অবস্থান, ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে সপ্তম ঘরের অধিপতি, পঞ্চম ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান, আবার কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান, লাভের ঘরে রাশির অধিপতির উচ্চ অবস্থান, তার সাথে সুখের ঘরের অধিপতির ভাগ্যের ঘরে অবস্থান সূর্য, সুখের ঘরের অধিপতি তো সূর্য, ভাগ্যের ঘরে অবস্থান করছে পঞ্চমপতির সাথে। এত সুন্দর যোগ, আর এর থেকে আর কি ভালো হতে পারে বৃষ রাশির।
তবে রাহুর সাথে যে অবস্থান, কিছু ক্ষেত্রে আবার সাবধানও থাকতে হবে। এই সময়কালে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ হবে। যদি পুরুষ হন তাহলে মহিলার প্রতি, মহিলা যদি হন তাহলে পুরুষের প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকবে, ভোগ বিলাসিতার দিক চলে আসবে। অতএব এদিকে যথেষ্ট সাবধান, নিজের চরিত্র কলঙ্কের চরিত্রে যেন কলঙ্কের দাগ না লাগে, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। রাশির অধিপতির পঞ্চম ঘরে দৃষ্টি পড়ছে। পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর, শিক্ষা দীক্ষার ঘর, সোশ্যাল মিডিয়ার ঘর, সিনেমা জগতের ঘর, শেয়ার মার্কেটের ঘর, মা লক্ষ্মীর ঘর, প্রেম ভালোবাসার ঘর। যারা এই সময়কালে সোশ্যাল মিডিয়া, সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে। আয় উন্নতির একাধিক রাস্তা। সন্তানের উপর পিতামাতাদের দুশ্চিন্তা কম হবে। সন্তান যে কর্মই করুক সে কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা নৃত্য, চিত্র, গান বাজনার সাথে যুক্ত রয়েছেন তাদের একটা বিশেষ রুচি আসবে, নিজেদের প্রতিভা সমাজের সামনে আসবে এবং সমাজে প্রশংসিত হবে। আবার যারা এইগুলোকেই নিজেদের প্রফেশনাল হিসাবে বেছে নিয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। ব্যবসা বাণিজ্যে যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে বিশ্বরাশি। যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। খাবারের প্রোডাক্ট, সুতির কাপড়, একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, কোথাও ঘুরতে যাওয়া, কোথাও থাকা খাওয়া এরকম কিন্তু তৈরি হবে। এবং যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের বিদেশ যাত্রা এই সময় হবে। তবে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ ষষ্ঠ ঘরটা হচ্ছে তুলা রাশি। তো ষষ্ঠ ঘর হচ্ছে মীন রাশি, আর মীন রাশির অষ্টম ঘর হয়ে যাচ্ছে ষষ্ঠ ঘর। তাহলে অসুখ বিসুখ নিজের ভোগ বিলাসিতার জন্যই হবে। যে কেউ মদ মাংস খাচ্ছে তো মদ মাংস খেয়েই যাচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাবে। এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং এ সময় যেটা খরচাপাতি হবে সেটা নিজের সুখ ভোগের জন্যই হবে, যার জন্যই আমি কথাগুলো তুললাম। এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যদি ভালো সময় যদি সুখ ভোগের দিকে চলে যায় তাহলে তো আর হবে না। এখন এত সুন্দর গ্রহদের পজিশন, যেটা কল্পনার বাইরে, যে কাজে যাবে সেই কাজে সাকসেস হবে। এত সুন্দর পজিশন হয়েছে এই বিশ্বরাশির ক্ষেত্রে, কয়েক যুগ পর, বহু বছর পর এত সুন্দর যোগ। এটা আমি কেন, প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারই বলবে এত সুন্দর যোগ বিশ্বরাশিতে তৈরি হয়েছে, এটা কল্পনার বাইরে। তো যাই হোক, এই সময়কালে বিশ্বরাশি প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ পাঠ করবেন। এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। তার সাথে প্রত্যেক দিন গাই গরুর সেবা দিবেন, গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন। এছাড়া প্রতি শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। যথেষ্ট ভালো ফল এ সময় পাওয়া যাবে। এবার আমি তো আলোচনা করলাম, এবার অনেকের হয়তো জন্মছকে গ্রহদের অবস্থান খারাপ রয়েছে, কারণ এত সুন্দর একটা অবস্থান, এত সুন্দর গ্রহের অবস্থান, এরপরে যদি কেউ বলে যে আমার সময় খারাপ, তাহলে ধরে নিতে হবে ওনার জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে। অতএব আপনার জ্যোতিষীয় পরামর্শের দরকার রয়েছে। তা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, প্রয়োজন মনে করলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, তবে শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এর কোনো মানে নাই। আপনাদের আশেপাশেও ভালো লোক রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন, কিন্তু যোগাযোগ অবশ্যই করবেন, কারণ গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো রয়েছে। যদি এই সময় ফল না ভালো পান তাহলে আর কবে পাবেন, যার জন্য এই কথাটি বলা। তো আপনারা সবাই ভালো থাকেন। যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো মনে হয়, কার্যকরী মনে হয়, তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।